বেশ অনেক দিন আগেই ইউটিউবেই একটা ব্লগ দেখেছিলাম বীর চট্টলাকে নিয়ে। তো বীর চট্টলার ওই ব্লগটা আমার ভীষণ ভালো লেগেছিল। যিনি ব্লগটা করেছিলেন তার ব্লগটা যেমন গোছানো ছিল, সেই সাথে বীর চট্টলার যে ডেকোরেশন, খাবার দাবার, মানুষের যে জমজমাট উপস্থিতি, মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং তাদের যে আনন্দের বহিঃপ্রকাশ, এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল বীর চট্টলা এমন একটা জায়গা, যে জায়গায় গেলে হয়তো সবার মন ভালো হয়ে যায় কিংবা মানুষ নস্টালজিক হয়ে যায়। তো আমার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল যে যদি কখনো চট্টগ্রামে যাই তাহলে অবশ্যই বীর চট্টলাতে একবার হলেও যাব। তো যাই হোক, মহান আল্লাহ আমার সেই মনের ইচ্ছা পূরণ করে ফেলেছেন। তো আমার ইদানিং চট্টগ্রামে যাওয়া হচ্ছে। তো আমি আমার উইশ লিস্টে এই বীর চট্টলাতে যাওয়ার একটা ইচ্ছা লিখে রেখেছিলাম। তো অবশেষে গেলাম। আমার হাজব্যান্ড সেদিন খুবই ব্যস্ত ছিল, তারপরেও আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে চলো আজকে এমন একটা জায়গায় যাব যেই জায়গায় গেলে তোমার মন অবশ্যই ভালো হবে। আর তুমি যেহেতু সারাদিন অনেক ব্যস্ত থাকো, অনেক কাজ করো, কাজের একটা স্ট্রেস, সব কিছু মিলিয়ে অনেক স্ট্রেসফুল লাইফ। তো এই স্ট্রেস রিমুভ করতে হলে বা রিডিউস করতে হলে আমরা চলো তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। তো আমরা গেলাম হচ্ছে বালুচড়া থেকে এই বীর চট্টলায়, আর এটা হচ্ছে জামাল খান রোড। আর এখানে যেতে আমাদের মনে হয় 200 বা 250, 220 টাকা এরকম, মানে অলমোস্ট 220 টাকা 250 টাকা এরকম চায় সিএনজিওয়ালা। তো সিএনজি দিয়ে আমরা গিয়েছিলাম। আর সিএনজির ভাড়া বেশিরভাগ সময় 220 টাকা 250 টাকা এরকমই চায়। তো আমরা এরকম বার্গেনিং করতে করতে 200 টাকা দিয়ে খুব সম্ভবত এসেছিলাম। তো যাই হোক, সন্ধ্যার পর আমরা এসেছি। ঢুকতেই খুব সুন্দর একটা চায়ের স্টল বা চায়ের দোকান যেটাই বলা যায়, চায়ের একটা স্টল, দেখতে খুবই নান্দনিক, খুব সুন্দর করে পুরনো দিনের জিনিসপত্র, তারপরে নতুন মাটির জিনিসপত্র, বিভিন্ন রকমের ডেকোরেশন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে এই পাশটা হচ্ছে বাইরের একটা অংশ। এখানে খুব সম্ভবত কেউ যদি ধূমপান করতে চায় কিংবা বাইরে একটু আড্ডা দিতে চায়, ওইরকম একটা ছোটোখাটো জায়গা। তারপরে হচ্ছে যে ডান দিকে একটা ছোট বারান্দার মতো আছে। আর ঢুকতে বীর চট্টলার একটা খুব সুন্দর একটা নেম প্লেট। তারপরে বাম দিকে হচ্ছে চায়ের দোকান। আর তারপরে তো ওই যে বললাম খোলা জায়গা। তারপরে ঢুকবো, খুব সুন্দর একটা এন্ট্রেন্স। সামনেই হচ্ছে টেলিফোন দেওয়া, তারপর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো, মানে ডেকোর দিয়ে সাজানো। তো আমরা ঢুকেই হচ্ছে একটু ঘুরলাম, ঘোরাঘুরি করেই আমরা খাবারের অর্ডার দিলাম। আর হচ্ছে আমরা যে অর্ডারটা আমি করেছি সেটা হচ্ছে ফুচকা প্লেটার। এটা আমরা বারকোটে গিয়েও খেয়েছিলাম। তো ফুচকার প্লেটারটা মনে হয় 350, 320 বা 370 এরকম হবে দাম, আমার ঠিক মনে নাই। তবে মনে আছে 300 থেকে 400-র মধ্যেই ছিল। আর এখানে হচ্ছে ফুচকা হচ্ছে 30টার মতো। আর প্লেটারে যা যা থাকে, যেমন এই যে ধনিয়া সস, তারপর টমেটো সস, টক দই, তারপরে হচ্ছে শসা, মরিচ, আলাদা একটা সস, তারপর নারকেলের সস। এই তো আমার হাজব্যান্ড হচ্ছে ফুচকা বানাচ্ছে। আর এখানে আবার যে ফুচকার সাথে যে আমরা চটপটি খাই, চটপটির যে ডালটা সেটাও আছে, ডালটাও বেশ পরিমাণে আছে, অনেকটা পরিমাণে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে। উনি বলল যে ভালোই লেগেছে। আসলে সন্ধ্যার পর কিন্তু এই জাতীয় খাবার সবারই ভালো লাগে। আর সে যদি সারাদিন ব্যস্ততা থাকে, অফিস, তারপরে বিভিন্ন রকম স্ট্রেসফুল কাজ করার পর একটু রিল্যাক্স করার জন্য কিন্তু এই ধরনের খাবারগুলো ভালোই, যদিও এটা হেলথফুল না। তো এরপরে হচ্ছে আমার পালা। আমি এখন ফুচকা তৈরি করছি। আমি ঝাল একটু কমই খাই, মাঝে মাঝে ঝাল খেতে ভালো লাগে, কিন্তু সবসময় না। একটু ডাল নিলাম, একটু নারকেল, একটু হচ্ছে ধনিয়া সস, টমেটো সস, তারপরে হচ্ছে টক দই, সবগুলো নিয়ে হচ্ছে ফুচকার মধ্যে দিয়ে তারপরে এই তো তৈরি করে খেলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর বারকোটের একটা যে বিষয় আমার কাছে খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে ফুচকাগুলো খুবই পাতলা এবং
খুবই মুখে দিলে খুব ভালো লাগে। আমার মনে হয় ওনাদের এই যে ফুচকা যারা তৈরি করে তারা বেশ ভালো শেফ। সবাই কিন্তু ভালো ফুচকা তৈরি করতে পারে না। তো এই যে আমি এখন আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর কোথাও যাব, খাবো, কিন্তু স্মৃতি রাখবো না, তা কী করে হয়? স্মৃতি তো মহামূল্যবান সম্পদ। আমরা যা কিছুই করি না কেন, স্মৃতি অমূল্য। তো এই যে আমরা যে জায়গাটায় এসেছি, বীর চট্টলায়, এখানে যে জিনিসগুলো সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে মনে হবে যে আমরা কোনো আর্কাইভে এসেছি। পুরনো দিনের গানের ক্যাসেট, পুরনো দিনের পোস্টার, ওই তো পিছনে হচ্ছে নীল আকাশের নিচে কবরী আর রাজ্জাকের একটা ছবি। এই জায়গায় আমার ছবি তোলার ভীষণ ভীষণ শখ ছিল। তো শেষে আমরা ছবি তুলেছি, আমরা একটু পরেই আমি ব্লগে দেখাবো। এই কর্নারটাতে হচ্ছে ডান দিকে হচ্ছে অনেক পুরনো দিনের নাটক সিনেমার পোস্টার দিয়ে সাজানো আছে। আমার কাছে এত ভালো লাগছিল, আমি যতবারই তাকাচ্ছিলাম। যেমন কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের যে নাটকটা, সেটা হচ্ছে বাকির ভাইয়ের ছবি, নাটকের যে পোস্টার, সেগুলো দেখছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তারপরে তো কবরী, রাজ্জাক, শাবানা, ওয়াসিম, বেদের মেয়ে জ্যোৎস্না সহ অনেক পুরনো আমলে 80 দশক, 70 দশক, 90 দশকের বিভিন্ন নাটক সিনেমার পোস্টার। তো আমরা খুব মজা করে ফুচকা খাচ্ছিলাম আর পুরনো দিনের ছবিগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমরা দুজনেই খুবই মজা করে ফুচকা খেয়েছি। আসলে 30টা ফুচকা কিন্তু আমাদের দুজনের জন্য একটু ওভারলোডেড বলা যায়। তারপরও ওই যে বলে না যে ফুচকা লাভার বা চটপটি লাভার যারা আছে তাদের কাছে আসলে 30টা কিছুই না। কিন্তু আসলে যেহেতু আমরা লাঞ্চ করে বের হয়েছিলাম, একটু লেট লাঞ্চে ছিল, তারপরও আমরা খেয়েছি। যেহেতু ফুচকা আমরা ভীষণ পছন্দ করি, ফুচকা লাভার, তো আমাদের ভীষণ ভালো লেগেছে। তো এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড আবার বাইরে গেল, ও আবার 1 কাপ চা নিল, মালাই চা। তো ওকে জিজ্ঞেস করলাম চায়ের দাম কত, ও বলল যে 40 টাকা, আর সিঙ্গারা মনে হয় 15 টাকা করে। তো 2টা সিঙ্গারা এনেছে, আমার জন্য একটা, ওর জন্য একটা, যেহেতু অলরেডি আমরা অনেক লোডেড। তারপর আমার কাছে মোটামুটি লেগেছে সিঙ্গারাটা বেশ একটা ভালো লাগেনি। তো আমার হাজব্যান্ডও বললো বেশ একটা ভালো লাগেনি। আর মালাই চাটা আমার কাছে মোটামুটি লেগেছে। সিঙ্গারা খেতে খেতে দেয়ালের যে ডেকোরেশন আছে বা ছবিগুলো আছে সেগুলো দিকে একটু চোখ গেল। তো ছবিগুলো দেখতে এত ভালো লাগছিল, মানে আমি নিজেই নস্টালজিক হয়ে গিয়েছিলাম। সেই 80 দশক, 90 দশক এই যুগে চলে গিয়েছিলাম। আমার মনে হয় যে বীর চট্টলায় যেই আসবে সেইরা স্মৃতিকাতর হবে। বিশেষ করে যারা 90 দশকে শৈশব পেয়েছে আমার মতো, 90 দশকটাকে ফিল করবে আর কি। তো এর মধ্যে আমাদের আবার আরেকটা খাবার চলে আসে, সেটা হচ্ছে মিন্ট জুস। এই জুসটা 133 টাকা আমরা বার করে খেয়েছিলাম। এখানে কত টাকা আমার ঠিক খেয়াল নেই, আমি জানি না। তবে এই জায়গায়ও আমার মনে হয় একই দামই হবে, কারণ একই শহরে একই রকমের ড্রিঙ্কস তো 2 রকম হওয়ার কথা না। আর ওনারা যেহেতু একই ওনার, বারকোট আর হচ্ছে এই যে বীর চট্টলা, তারা হচ্ছে একই ওনার, আমি যতটুকু জানি আর কি। আমি ইউটিউবে দেখেছিলাম যে তারা হচ্ছে একই ওনার। তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি একটু ভিতরের দিকে গেলাম, মানে ড্রিঙ্কসটা খাওয়ার পর হচ্ছে আমি একটু ভিতরের দিকে গেলাম, কারণ বীর চট্টলা এটা একটা বাড়ির মতো জায়গায় করা হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে একটা করিডোরের মতো। এই জায়গাটার মধ্যে হচ্ছে ওনারা যারা লাঞ্চ বা ডিনার করে ওই খাবারগুলোই রাখে। আর এর নিচের দিকে খুব সম্ভবত এটা উঠান ছিল, ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে, মানে খুবই কালার, তারপর হচ্ছে ট্রেডিশনকে প্রায়োরিটি দিয়ে খুব সুন্দর করে ওরা ডেকোর করেছে। তো আমি এখানে একটু ভিডিও করলাম, অনেকে এসে আবার গিটার বাজিয়ে দল ধরে গান করছে। তো এই যে পাশে, মানে মানুষ যখন আসে, আমার ধারণা এই জায়গায় প্রত্যেকটা মানুষ খুবই উষ্ণতা ফিল করে। প্রত্যেকটা মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ অনুভব করে, কারণ এই বীর চট্টলা রেস্তোরাঁটা এত বেশি কালার করা হয়েছে, এত সুন্দর করে কালার করছে যে কালার প্লাস হচ্ছে স্মৃতিচারণ। প্রত্যেকটা মানুষ কিন্তু তার পূর্বের স্মৃতিগুলো মনে করতে ভালোবাসে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ কিন্তু রোমান্টিসাইজ হতে ভালোবাসে।
মানে রোমান্টিসাইজ করতে ভালোবাসে, এই জিনিসগুলো ফিল করতে ভালোবাসে। যে কোনো জিনিস অনেক আগে এরকম ছিল, অনেক আগে আমরা এরকম করতাম, মানে পুরনো জিনিসপত্রকে এমন সুন্দর করে সাজানো গোছানো হয়েছে যে মানুষ এই জায়গাটাকে হয়তো বা মনের অজান্তেই ভালোবাসবে। তো এইটা একটা ওয়ালমেটটা আমি একটু ভিডিও করলাম, ভালো লেগেছে। এটা মনে হয় হ্যান্ডমেড কিছু একটা হবে। তো ওখান থেকে আমি আবার ভিতরের দিকে আসলাম, মানে আবার বাইরের দিকে আসলাম। এটা হচ্ছে এন্ট্রেন্সের সামনেই হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা আমি আবার আসলাম যেহেতু আমার হাজব্যান্ড বসে আছে আমার জন্য। তো আমরা ঘোরাঘুরি করলাম, ওকে নিয়ে আবার একটু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। তো তোলার পর আমার হাজব্যান্ড বলতেছিল যে আর কিছু খাবো কি না। আমি বললাম যে যেহেতু একটু শীত তো, চট্টগ্রামে কিন্তু অলরেডি শীত পড়ে গিয়েছে, যেহেতু নভেম্বর মাস, শীতের একটা ভাব আছে, মানে হালকা হালকা শীত পড়েছে। তো এটা হচ্ছে একদম এন্ট্রেন্সে বারান্দার দিকে, যেখানে হচ্ছে হাত টাত ধয় সবাই। এই জায়গাটাকে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা একটু বাইরে গেলাম, মানে ক্যাফে রেস্তোরাঁর বাইরে মানে হচ্ছে যেখানে হচ্ছে চাটা সেল করে। আর এটা কিন্তু এন্ট্রেন্সে এই যে বেলা বসুন তুমি কি শুনতে কি পাও, তো এটা তো বিখ্যাত একটা গান, আমরা সবাই কম বেশি জানি। তো এই জায়গায় আমার হাজব্যান্ড দাঁড়িয়ে কতক্ষণ মানে ও একটু রিল্যাক্স ফিল করছিল, আমিও, কারণ আমরা না সবাই এত স্ট্রেসফুল লাইফ লিড করি, সবাই কিন্তু একটু রিল্যাক্স হতেই যায়, বাইরে ঘোরাঘুরি করে। আর এরকম একটু জায়গা হলে যেখানে গেলে মনটা একটু উষ্ণ হবে, মনটা একটু ভালো হবে, মানুষ কিন্তু সেই সব জায়গায় যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, পৃথিবীতে দিন শেষে আমরা যতই সফলতার পেছনে দৌড়াই, যতই আমরা সুখের পেছনে দৌড়াই, দিন শেষে প্রত্যেকটা মানুষ শান্তি খোঁজে। তো সেই শান্তি হচ্ছে আমার চায়ে। তো বাইরে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড যেহেতু অলরেডি চা খেয়ে ফেলেছে, আমি আবার এক কাপ চা নিলাম। তো এটা হচ্ছে চায়ের দোকান বা স্টল যেটাই বলি, ছোট্ট করে একটা জায়গার মধ্যে ওরা মালাই চা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলো সেল করছে। এখানে যারা কাপল টাইপ আছে ওরা আবার এখানে এসে বসে চাটা খায়। তারপরে স্টুডেন্ট যারা আছে, বিভিন্ন বয়সী, ছোট থেকে বড়, বয়স্ক, তারা সবাই আসে। আর সব বয়সী মানুষদের জন্য আমি মনে করি খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে মন ভালো হবে। আর চট্টগ্রাম কিংবা ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গায় বলি না কেন, মানুষ কিন্তু দিন শেষে এমন একটা জায়গা খুঁজে যে জায়গায় খেতে এবং বসতে, সময় কাটাতে ভালো ফিল করবে, মানুষকে ভালো ফিল করাতে বাধ্য করবে। তো এই হচ্ছে ওদের শুরুতে যে জায়গাটা, এন্ট্রেন্স যেটাকে বলে, প্রবেশদ্বার। এখানে যে বীর চট্টলার একটা খুব সুন্দর একটা নেমপ্লেট আছে বা সাইনবোর্ড যেটাকেই বলি। আর এই বাম পাশে যে চায়ের স্টল বা চায়ের দোকান যেটাই বলি, সেখানে হচ্ছে এই যে সেলফের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র আছে। তারপরে এই যে চায়ের কেটলি, তারপরে ফুলদানি, বই, আগের যুগের ডেস্কটপ, তারপরে হচ্ছে রেডিও, বিভিন্ন টিনের জার, অনেক পুরনো জিনিসপত্র। আর এই সাইডে হচ্ছে অনেকে গাড়ি রেখেছে, গাড়ি মানে হচ্ছে মোটরসাইকেল। এখানে গাড়ি রাখার মতো বা পার্কিং করার মতো কোনো জায়গা আমি দেখি নাই। এই জায়গাটা হচ্ছে একটা বারান্দা, আমি তো প্রথমেই বলেছি যে জায়গাটা হচ্ছে একটা বাসা বাড়ির মতো, মানে কোনো একটা বাড়িকে ওরা, বাড়ির নিচতলাটাকে ওরা এই বীর চট্টলা রেস্তোরাঁটা মানে ওপেন করেছে। মানে বীর চট্টলা রেস্তোরাঁটাই হচ্ছে একটা বাড়ি, কোনো একটা বাড়িকে ওরা ডেকোরেট করেছে। তো আমি আবার আমার হাজব্যান্ডের সাথে একটু ফান করছিলাম, যেহেতু ওর মনটা খুবই খারাপ, আর ওর মনটা হচ্ছে স্ট্রেসফুল, মানে কাজকর্ম, দৌড়াদৌড়ি, নানান ঝামেলায় একটু স্ট্রেসের মধ্যে আছে। আমিও অনেক স্ট্রেসের মধ্যে আছি, সত্যিকার অর্থেই মানুষকে বেঁচে থাকার জন্য অনেক লড়াই করতে হয়। তো এটা অনেকেই জানে না, সোশ্যাল মিডিয়ার যুগে সবাই তো শো অফ করে, সবাই সুখী ভাব নেয়, যে কারণে সুখ প্রদর্শনের এই প্রতিযোগিতায় কে বা কার মনের যে কষ্টগুলো সেটা বা কয়জন ফিল করতে পারে। তো এই তো আমরা আমাদের কষ্ট কমাতে এইসব জায়গায় যাই, আর এইসব জায়গা আছে বলেই আমরা হয়তো আমাদের কষ্টগুলোকে কিছুটা হলেও লাঘব করতে পারি। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good. ফুচকা, জুস, চা, সিঙ্গারা খাওয়ার পর
আমরা বেশ কিছুটা সময় ধরে ওই রেস্তোরাঁর মধ্যেই হাঁটাহাঁটি করছিলাম আর হচ্ছে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, তারপর হচ্ছে সবাইকে দেখছিলাম আর নিজেরাও একটু ছবি তুলছিলাম। আর জায়গাটা এত সুন্দর যে ফটোশ্যুট করার মতো বেস্ট একটা প্লেস। যারা ফটোশ্যুট করতে চায় তারা করতে পারবে, বা যারা ছবি তুলতে ভালোবাসে আমার মতো কিংবা ভিডিও করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা প্লেস। তো হাঁটাহাঁটি গল্পগুজব করতে করতে যখন এই যে ভর্তা ভাজিগুলোর সামনে আমরা আসি, আমার হাজব্যান্ড হঠাৎ করেই বলে যে আসলে একটু ভর্তা ভাজি দেখে খেতে ইচ্ছে করছে, আর শীতের রাত তো হাঁসের মাংসটা দেখেও একটু খেতে ইচ্ছে করছে। তো হাঁসের মাংসটা দেখে ও হাঁসের মাংস খুব পছন্দ করে। তো এখানে ভর্তাগুলো দেখেও বেশ লোভনীয় লাগছিল। বেশ কিছু ভর্তা আছে, আলু ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, তারপরে দেখলাম যে কলা ভর্তা, চিংড়ি ভর্তা, অনেক টাইপের ভর্তা আছে। তো আমার হাজব্যান্ড বললো যে একটু জিজ্ঞেস করে নেই, তারপরেও কি যেন এই অফিসের লোকদের সাথে কথাবার্তা বললো। বলার পর বলে যে চলো ডিনার সময় হয়ে গিয়েছে, আমরা একটু ডিনার করে যাই। তো এর মধ্যে আমি আবার একটু ভিডিও করছিলাম। ওখানে বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা বা বিভিন্ন লাইন ছিল। আর এটা হচ্ছে আরেকটা ভিতরের একটা রুমের, যেহেতু ওখানে অনেক গেস্ট ছিল তো সবার তো আর দেখা যায় যে প্রাইভেসি ব্রেক হয়, এই জন্য সরাসরি ভিডিও করা যায় না। যতটা একটু দূরে রেখে বা একটু অস্পষ্ট রেখে প্রাইভেসি মেনটেন করে ভিডিও করা যায়। তো পাবলিক প্লেস, তো ভিডিও করতে করতে মানে আমার মতো আরও অনেকেই ভিডিও করছিল, ছবি তুলছিল। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি পুরো রেস্তোরাঁটা কভার করতে, কিন্তু ভিতরে 2টা রুম আমি করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে সবাই খাওয়া দাওয়া করছিল, যেখানে হচ্ছে লাঞ্চ বা ডিনার করে। এটার রুম 2টা আবার ভিতরে আলাদা। অনেকে যারা আছে না যে ফুল একটা ফ্যামিলি নিয়ে যায় কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যায় তাদের জন্য। তো এই হচ্ছে ডিনারের খাবারের বিভিন্ন দাম, তারপরে হচ্ছে খাবার দাবারের নাম। তো আমার কাছে মনে হয়েছে যে ডিনারের যে আইটেমগুলো এগুলো বেশ এক্সপেন্সিভ। কেন? আমরা 2টা খাবার অর্ডার করেছি, সেটা হচ্ছে লেটকা খিচুড়ি আর ভুনা খিচুড়ি। আমি ভুনা খিচুড়ি আর আমার হাজব্যান্ড হচ্ছে লেটকা খিচুড়ি। তো এগুলো হচ্ছে 300 টাকার উপরে। আর ভর্তার যে প্ল্যাটার এটা আমরা অর্ডার করেছিলাম, ইন টোটাল প্রায় 1200 টাকার মতো আসছে। কারণ হচ্ছে এই যে হাঁসের মাংস, 2টা হাঁসের মাংস, 2 টুকরা, জাস্ট 2 টুকরা হাঁসের মাংসর দাম প্রায় অলমোস্ট 300 টাকা। আর এখানে 4 টুকরা চিংড়ি আছে। আমার হাজব্যান্ড ভেবেছিল বড় চিংড়ি, আসলে হচ্ছে ছোট চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এই 4টা চিংড়ি প্রায় 300 টাকা। তো এই যে হাঁসের মাংস 2 টুকরা আর হচ্ছে চিংড়ির 4 টুকরা, এগুলো মিলে হচ্ছে 600 টাকার মতো। আর এই ভর্তা প্লেটার মনে হয় 200 টাকার মতো, এরকম কিছু, মানে অলমোস্ট সব কিছু মিলিয়ে এই যে রাতের যে ডিনারটা, এই ডিনারটার খরচ আসছে হচ্ছে প্রায় 1200 টাকার মতো, মানে 1100 টাকা, 1100 কত যেন। তো এখানে অনেক রকমের ভর্তা আছে, তবে ভর্তাটা ওরা ইচ্ছে করলে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট মানে করতে পারতো। এখানে ভর্তার যে ধরনটা একটু ভালো লাগেনি আমার কাছে, কারণ প্লেটারটা আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত, কারণ সুন্দর একটা জায়গা, ওদের সব কিছুই অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তবে এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ওরা প্রফেশনাল হতে পারতো, ভর্তাগুলোকে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত। এই হচ্ছে লেটকা খিচুড়ি। আমার হাজব্যান্ড বলল যে মোটামুটি, আমার কাছেও মোটামুটি লেগেছে। ভুনা খিচুড়িটাও আমার কাছে মোটামুটি লেগেছে, খুব একটা যে অনেক ডেলিশিয়াস কিছু তা না। প্রথমে যে খাবারগুলো যে আমরা খেয়েছি, ফুচকা প্লেটার খুবই মজার ছিল, কিন্তু এই খাবারগুলো আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। তার একটা কারণ হতে পারে, একটা হচ্ছে তাদের প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে রাতের টাইম তো হয়তো বা অনেক মানুষজন এসছে, ওরাও হয়তো বা খুব ভালোভাবে প্রফেশনালিজমটা মেনটেন করতে পারেনি, এটাও হতে পারে। যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর মানুষ ছিল, মানে প্রত্যেকটা টেবিলই ভরা ছিল লোকজন। আর আমরা যখন চলে আসব তখনও দেখলাম যে আরও অনেক লোক, মানে মাঝখানে একটুখানি ভিড় কমেছিল, কিন্তু আমরা যখন চলে আসবো 9টার পর মনে হচ্ছে যে আরও বেশি মানুষ আসা শুরু করেছে। তো এই হচ্ছে ডিনার বা লাঞ্চ। কেউ ওখানে যেতে চাইলে খাবারগুলো দাম সম্পর্কে আগে ভালো করে জেনে এবং পরিমাণ কতটুকু, সাইজ কতটুকু এগুলো জেনে তারপর অর্ডার করা উচিত। এই যে এখানে হচ্ছে ওদের টয়লেটটা, আর বাম দিকে হচ্ছে একটা রুম, ওই রুমের মধ্যে হচ্ছে কেউ ডিনার
লাঞ্চ করে, যারা হচ্ছে বলে না যে রিজার্ভ করে রুম, যে দল ধরে মানুষজন যায় ওইরকম, ওই রুম দুটা আমি ভিডিও করতে পারি না, কারণ ওখানে গেস্ট ছিল, লোকজন ছিল, ওখানে আমি কিভাবে ভিডিও করি। আর যতটুকু সম্ভব হয়েছে আমার পুরো বীর চট্টলার রেস্তোরাঁটা এক্সপ্লোর করার, আমি ততটুকুই করার চেষ্টা করেছি। আর প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি, এর থেকে আর বেশি কিছু নেই। এই তো দাম প্রায় হচ্ছে 1100 টাকার উপরে এসছে আর কি, সব মিলিয়ে 1200 টাকা। খাবারের বিল 1130 টাকা হলো, আমরা যেহেতু ওইটার টিপস দিয়েছিলাম সেহেতু টোটাল বিল হচ্ছে 1200 টাকা। আর সন্ধ্যায় যেহেতু আমরা ফুচকা প্লেটার খেয়েছিলাম, সিঙ্গারা, চা, জুস, ওগুলোতে বিল এসেছিল 600-700, তো ইন টোটাল হচ্ছে 1800 কি 1900 টাকা। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।